আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বাবাই, ও বাবাই, দেখো মা আমাকে ফোন ধরার কারণে গালে দুটো থাপ্পড় মেরেছে। এখন কেমন জানি ব্যথা করছে। ও বাবাই, তুমি আমার হয়ে মাকে বকে দিতে পারবা না? বলো। অফিস থেকে ক্লান্ত শরীর নিয়ে বাসায় এসে একটু স্থির হতে পারলাম না। এরই মধ্যে আমার মেয়ে নিহিতা, বয়স সবে মাত্র 3 বছর হবে, সে কান্না করে অভিযোগ করল। আর আমি তার কথাগুলো মনোযোগ সহকারে শুনে তার গালের দিকে লক্ষ্য করলাম। ছোট্ট নিহিতার গালে থাপ্পড়ের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। তা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেল। নিজের রাগ নিয়ন্ত্রণে রেখে নিহিতার উদ্দেশ্যে বললাম, মামুনি, ফোন ধরার জন্যই কি থাপ্পড় মেরেছে, নাকি তুমি দুষ্টুমি করে তোমার মাকে বিরক্ত করেছিলে? কোনটা? ছোট্ট নিহিতা কান্না করে জবাব দেয়, না, আমি কোনো দুষ্টুমি করিনি। কার্টুন দেখার জন্য মার ফোন একটু ধরেছিলাম, তাই আমাকে মেরেছে। নিহিতার কথাটা শুনে বুকে কেমন যেন একটা মোচড় দিয়ে উঠল। আমি নিজে রাগী স্বভাবের হওয়ার পরেও কখনো ছোট্ট নিহিকে ধমক দিয়ে কথা বলি না। সে জায়গায় রোদেলা থাপ্পড় মারার সাহস কেমনে হয়, এটাই বুঝতে পারছি না। রাগ প্লাস মন খারাপ নিয়ে নিহিতাকে স্কুলে চোখের জলগুলো মুছে দিয়ে বললাম, মামুনি, তুমি এবার কান্নাটা থামাও প্লিজ। তুমি জানো না বাবাই যে এই ছোট্ট নিহির কান্নাটা সহ্য করতে পারে না। নিহি ঠোঁট বাঁকিয়ে কান্না করে বলল, আমি কান্না চুপ করবো না। মা আমাকে মারলো কেন? ও, বাবাইয়ের কথা তাহলে শুনবে না? হ্যাঁ, শুনবো। তার আগে প্রমিস করো আমার হয়ে মাকে বকে দিবে। হ্যাঁ, অফকোর্স বকে দেব। আমার ছোট্ট নিহি মামনিকে আঘাত করেছে, তাকে আমি এমনি এমনি ছেড়ে দেব? কখনো না। নিহি আমার এই কথা শুনে খুশিতে গদগদ হয়ে গলা জড়িয়ে গালে চুমু খেয়ে বলল, এই তো আমার লক্ষ্মী বাবাই। মেয়ের হাসি উজ্জ্বল চেহারা দেখে নিজের কাছে কিছুটা ভালো লাগছে, কিন্তু রোদেলার থাপ্পড় মারার বিষয়টা কেন জানি সুবিধার মনে হচ্ছে না। সাধারণত ফোন ধরার জন্য থাপ্পড় মারবে এমন তো কোনো ব্যাপার হতে পারে না। ও যখন ফোন ধরার জন্য নিহির গায়ে হাত তুলেছে, সেই ফোনটা আমি ভেঙে ফেলব আনমনে ভেবে যাচ্ছি। ভাবনায় একটু মগ্ন থাকায় নিহিতা আমার গালে হাত রেখে বলল, ও বাবাই, চুপ হয়ে আছো কেন? কথা বলো। আচ্ছা মামুনি, যে ফোন ধরার কারণে তোমাকে থাপ্পড় মেরেছে সেই ফোনটা ভেঙে ফেললে কেমন হয়? হ্যাঁ, ভালো, কিন্তু ফোন ভেঙে ফেললে মা অনেক কষ্ট পাবে। সেটা আমার উপর ছেড়ে দাও। চলো, এখন প্রতিশোধ নেয়ার পালা। এই বলে ছোট্ট নিহিকে কোলে নিয়ে রোদেলাকে খুঁজতে লাগলাম। রুমে নেই তো। রান্নাঘরে উকি দিতে লক্ষ্য করলাম মনোযোগ সহকারে রান্না করছে আর শাড়ির আঁচলে আলতো করে তার কপালের ঘাম মুছে নিচ্ছে। ব্যাস, নিহিকে রোদেলার সামনে গিয়ে দাঁড়ালাম। রোদেলা নিহিকে দেখে আবার রান্না করায় মনোযোগ দিল। নিজেকে স্বাভাবিক রেখে হাসি উজ্জ্বল মুখে বললাম, নিহি মামুনি, তোমার না কার্টুন দেখতে ইচ্ছে করছে? আচ্ছা ধরো, আমার ফোন নিয়ে যতক্ষণ মন চায় ততক্ষণই কার্টুন দেখো, ঠিক আছে? ছোট নিহি খুশিতে গদগদ হয়ে বলল, তুমি আমার অনেক ভালো বাবাই। নিহি এই বলে ফোন নিয়ে এক দৌড়ে তার দাদিমার কাছে চলে গেল। আর এদিকে রোদেলার সামনে যে আমি দাঁড়িয়ে আছি সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। ভাবলে সেন ভাবে ও ওর মতো রান্না করে যাচ্ছে। তো নীরবতা কাটিয়ে বললাম, রোদেলা, তোমার ফোনটা একটু দাও তো। হঠাৎ রোদেলার কাছে ফোন চাওয়াতে ভ্রু কুচকে বলল, হঠাৎ আমার ফোন কেন? দিতে বলেছি দাও। কিছুটা রেগে বলাতে রোদেলা ওর ফোন যত্ন সহকারে আমার হাতে তুলে দিল। ফোন নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললাম, এই ফোনে কি এমন আছে যে সামান্য একটু ধরার জন্য নিহিকে 2টা থাপ্পড় মেরেছ? রোদেলার নিশ্চুপ থাকা দেখে রাগটা আরো তীব্র থেকে তীব্রতর হয়ে গেল। আদের শক্তি দ্বারা ফোনটা দেয়ালে মেরে চূর্ণ বিচূর্ণ করে ফেললাম আর বললাম, নেক্সট টাইম নিহিকে আর একবার থাপ্পড় মারলে উল্টো থাপ্পড় কিন্তু তোমাকেও খেতে হবে, কথাটা মনে রেখো। রোদেলাকে শাসিয়ে তারপর ওয়াশরুমে চলে আসি। আপনারা হয়তো ভাবছেন মা হয়ে মেয়েকে 1-2টা থাপ্পড় মেরেছে, এ নিয়ে রাগ দেখানোর কি আছে? এমনটা যদি ভেবে থাকেন তো ভুল ভাবছেন। প্রকৃতপক্ষে নিহিতা আমাদের মেয়ে না। আজ থেকে 2 বছর আগের ঘটনা। ভাই ভাবি ছোট্ট নিহিকে নিয়ে লং ড্রাইভে ঘুরতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ভাইয়া
গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্টে ভাইয়া ভাবির মৃত্যু হয়। তাদের মৃত্যু হলেও ছোট্ট নিহিতার কিছুই হয়নি। যারা ভাইয়া ভাবিকে গাড়ি থেকে উদ্ধার করেছে তারা ছোট নিহির মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া দেখে রীতিমতো অবাক হয়েছিল। এটা হয়তো আল্লাহর বিশেষ রহমতে ছোট নিহি বেঁচে যায়। তারপর ছোট নিহিকে নিজের দায়িত্বে লালন পালন করতে লাগলাম। মা তো ভাইয়ার মৃত্যুর শোকে কান্নাকাটি করে অসুস্থ হয়ে পড়েন। কিছুদিন পর একটু স্বাভাবিক হওয়ায় মার পছন্দে রোদেলাকে বিয়ে করে নেই। অপরদিকে নিহিতাও একটু বড় হতে লাগলো। দু একটা কথা বলা ও সবেমাত্র উচ্চারণ করতে শিখেছে। ছোট নিহিকে আমি খুব আদর যত্ন করতাম। বিয়ের পর রোদেলাও নতুন নতুন অবস্থায় নিহিকে ভালোই আদর যত্ন করত। কিন্তু দিন দিন তার সেই ভালোবাসা কমে যেতে লাগলো। ছোট নিহিকে কেমন জানি বোঝা মনে করে, তা আমি ভালো করেই বুঝতে পারতাম। এভাবে নিহিতা আমাদের মাঝে বড় হচ্ছে। এখন ওর বয়স সবে মাত্র 3 বছর, কিন্তু কথাবার্তায় একদম পাকা বুড়ি মাদের মতো। কে কি বললো তা খুব সুন্দরভাবে গুছিয়ে আমার কাছে নালিশ করে। যাই হোক, আপনাদের সঙ্গে অনেক বকবক করে ফেললাম, চলুন এবার বর্তমানে ফেরা যাক। ফ্রেশ হয়ে টেবিলে খেতে বসলাম। রোদেলা মন খারাপ নিয়ে খাবার পরিবেশন করছে, কথা বলছে না। বুঝতে পারলাম তখনকার ফোন ভাঙচুর করার কারণে মন খারাপ করে আছে। কোনো কিছু না বলে চুপচাপ খেয়ে রুমে চলে আসি। ছোট নিহি ফোন হাতে নিয়ে দৌড়ে কোলে ঝাঁপিয়ে উঠে বলল, ও বাবাই, তুমি কি কার্টুন দেখো না? না মামুনি, আমি দেখি না। দাদিমা যে আমার সঙ্গে কার্টুন দেখে, তাহলে তুমি কেন দেখো না বাবাই? তোমার দাদিমা তোমার মতো পিচ্ছি তো, এই জন্য কার্টুন সেও দেখে। মিথ্যা কথা, দাদিমা মোটেও পিচ্ছি না। ছোট নিহির সঙ্গে খুনসুটির গল্প করছি, এর মধ্যে রোদেলা এসে কারোর সঙ্গে কিছু না বলে মুখ ফিরিয়ে ঘুমানোর চেষ্টা করল। নিহি রোদেলার কাঁধে হাত রেখে মা শব্দ করায় রোদেলা চেঁচিয়ে বলে উঠল, এই মেয়ে, এত মা মা করছো কেন? আমি তোমার মা না, আর কখনো আমাকে মা বলে রাখবা না। রোদেলার আচরণে ছোট্ট নিহির হাসি উজ্জ্বল চেহারা মলিন হয়ে যায়। আমার দিকে ফিরে এসে মন খারাপ নিয়ে বলল, বাবাই, আমি দাদিমার কাছে যাব। ওকে চলো। নিহির কথা মতো মার কাছে রেখে এসে রোদেলাকে দেখে রাগ হচ্ছে খুব। মনে হচ্ছে থাপ্পড় মেরে তার সব দাঁতগুলো ফেলে দেয়। নিজেকে শান্ত রেখে কর্কশ গলায় বললাম, নিহিকে নিয়ে তোমার সমস্যাটা কোথায়? রোদেলা জবাব দিল, নিহিকে নিয়ে আমার কি সমস্যা তা তুমি নিজেই ভালো করে জানো, আমাকে জিজ্ঞেস করতে আসছো কেন? এ কথা শুনে চুপ হয়ে গেলাম। রোদেলাকে বিয়ে করেছি আজ 2 বছরেরও বেশি হয়ে গেল, এখনও সন্তান নিতে সম্মতি দেয়নি। আমি ভাবতাম পরিবারে যেহেতু নিহি আছে তো নতুন করে সন্তানাদি নেয়ার কী দরকার। এখন নিহিতে একটু বড় হোক, তখন নয় সন্তানাদি নেয়ার পরিকল্পনা করা যাবে। আমার এরকম চিন্তা করায় রোদেলা একমত হতে পারেনি। ওর কথা হলো পরিবারে 10টা নিহিতা থাকুক না কেন, আমার নিজ সন্তান চাই। আমাদের দুজনের মতের অমিল থাকায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। কিছু সময় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে রোদেলাকে 1-2টা থাপ্পড় মেরে দিতাম। তখন থেকে মনে হয় নিহিকে সহ্য করতে পারে না। তবে রোদেলাকে সন্তান নিতে মানা করাটা হয়তো আমার ঠিক না, কিন্তু আমার এতিম নিহিতার দিকে তাকালে নতুন কোনো সন্তান নেবার প্রয়োজন বলে মনে হয় না। ছোট্ট নিহিতার দিকে থাকলে আমি আমার ভাইয়া ভাবির মেমোরিজগুলো দেখতে পাই। অনেক মেয়ের দিকে তাকালে হয় কষ্ট হয়। আর আমাদের স্বামী স্ত্রীর মতের অমিল থাকায় সম্পর্কে কেমন জানি একটা ফাটল ধরে আসে। সব সময় কথা কাটাকাটি হয়েই থাকে। যাই হোক, আজ একটু রোদেলার সঙ্গে ভালোভাবে জিজ্ঞেস করে জানা। আনমনে এসব ভেবে বিছানায় বসে পড়লাম। রোদেলা মুখ ফিরিয়ে ঘুমানোর চেষ্টা করছে। দুজনের মধ্যে এক পিনপতন নীরবতা কাজ করছে। তো আলতো করে জড়িয়ে ধরলাম। রোদেলা আমার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাইল, কিন্তু আমার বাহু ডোরে বন্দি থাকায় আটকা পড়ায় পরিশেষে মুখ ফুটে বলল, এই ছাড়ো তো, বিরক্ত করছো কেন আমায়? রোদেলার মুড অফ দেখে দুষ্টুমির হাসি হেসে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, কি এখন স্বামীকেও অবহেলা করা হচ্ছে নাকি? অবহেলা করবো না তো কি করব? তুমি তো আমাকে সময় মতো কর্কশ ভাষায় কথা বলো, একটুও ভালোবেসে কথা বলো না। তাহলে আমি কেন তোমার সঙ্গে ভালোভাবে কথা বলবো? তোমার আচরণে কর্কশ ভাষায় কথা বলতে তুমি নিজেই আমাকে বাধ্য করো। আমরা চাইলে কি নিহিকে আমাদের মেয়ের মতো লালন পালন করতে পারি না বলো? আমি অবশ্য নিহিকে আমার মেয়ের মতো দেখভাল করছি, কিন্তু মাঝখানে তুমি নিহিকে অবহেলা করছো। আর যদি তোমার বড় মেয়ে আমার ভাইজের মতো এতিম হয়ে যেত, তাহলে তুমি কি ভাবতে? একবার ভেবে দেখেছো? আমি যখন আমার এতিম ভাতিজের দিকে তাকাই, কষ্টে বুকের বাঁ পাশে দুমড়ে মুচড়ে ওঠে। মনে হয় আল্লাহ তাআলা ভাইয়া ভাবি ওদের দুজনের মধ্যে একজন রেখে গেলেও পারত। হয়তো মেয়েটা একেবারে অসহায় হয়ে যেত না। তুমি হয়তো আমার কষ্টটা বুঝবে না, যদি আমার জায়গায় থাকলে তাহলে বুঝতে পারতে।
তোমার কষ্টটা না বোঝার জন্য সরি, কিন্তু আমারও তো ইচ্ছে করে নিজ সন্তানের মুখে মা ডাক শুনতে, কিন্তু পরিস্থিতি মোকাবেলায় আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করে রেখেছো। তাহলে আমার ভাতিজি নিহিকে অন্য জায়গায় রেখে এসে আমাদের নিজ সন্তানাদির পরিকল্পনা করব। না না, আমি তা বলিনি। তো মানে আমি বলতে চাচ্ছি আমাদের সন্তান হলে নিহিতাও সমান আদর যত্নই থাকবে। কিভাবে বিশ্বাস করবো যে নিহি সমান আদরে থাকবে? ওহো, তার মানে বলতে চাচ্ছ আমি নিহিকে আদর যত্ন করি না, তুমি একাই ওকে আদর যত্ন করো, এটাই কি বোঝাতে চাচ্ছ? অবশ্যই সেটাই তোমাকে বোঝাতে চাচ্ছি। তুমি যদি আমার এতিম ভাতিজিকে আদর করতেই, তার যত্ন করতেই, তাহলে তার গায়ে হাত উঠাতে পারতে না। হ্যাঁ মানছি, ওই দিন রেগে নিহির গায়ে হাত তুলেছি, তাই বলে এই না যে আমি নিহিকে আদর যত্ন করি না। সারাদিন তো তুমি অফিসেই থাকো, আর আমার সারাদিন নিহির পেছনে পড়ে থাকতে হয়। এই যেমন খাওয়া দাওয়া, গোসল, আবার ঘুম পাড়িয়ে দেওয়া, এসব কে করে? তুমি অফিসে বসে বসে নিহির এসব দেখভাল করো, তাই না? রোদেলার এসব কথা শুনে নিশ্চুপ হয়ে যায়। সারাদিন আমি অফিসেই তো থাকি, আর নিহির পেছনে সময় দেওয়ার মতো রোদেলাই থাকে। মা অসুস্থ, মার পক্ষে নিহিকে সামাল দেওয়া সম্ভব না। মনে ভাবছি। রোদেলা আবার বলে উঠল, নিহির সব দেখাশোনা যখন আমি একাই সামলে নিই, তাহলে আমার কি ন্যূনতম শাসন করার অধিকার নেই? এখন চুপ হয়ে আছো কেন? উত্তর দাও। তা কেন দিবা? তুমি তো আমাকে সবসময় ভুলই ভেবে আসছো, কখনো ভালোভাবে কথা বলে আমার মনের অবস্থা বুঝতে চাওনি। তোমার ভাতিজিকে এত আদর যত্ন করেও যখন আমার নাম নেই, তো আমি আর নিহির জন্য আর একটা সেকেন্ডও ব্যয় করব না। প্রয়োজনে তুমি অফিস থেকে এসে নিহির সব দেখাশোনা করবা, মনে থাকে যেন। রোদেলা এই বলে মুখ ফিরিয়ে চোখে বুঝে নিল, আর আমি ওর কথাগুলো শুনে বেকুব বনে চলে গেলাম। দুজনেই দুই দিকে মুখ ফিরিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে নিহি মামনির বাবাই ডাকে ঘুম ভেঙে গেল। ও বাবাই, ও বাবাই, তুমি এখনো ঘুমাচ্ছ কেন? উঠো। চোখ মেলে লক্ষ্য করলাম নিহি মামনি আমার বুকের উপর বসে গালে হাত রেখে ডাকছে। ঘুম ঘুম চোখে বললাম, মামনি, এত সকালে আমার ঘুম ভাঙালে কেন? দাদিমা বলেছে তাই ঘুম ভাঙাতে চলে এলাম। ভালোই করেছ, চলো এখন ছাদ থেকে ঘুরে আসি। ওকে বাবাই। তারপর নিহিকে কাঁধে নিয়ে ছাদে চলে যাই। ছোট নিহির বাবাই ডাকটা সত্যি প্রাণ জড়িয়ে দেয়। মনে হয় হে আমার ভাতিজি না, আপন মেয়ে। নিহির সঙ্গে গল্প সল্প করতে করতে হঠাৎ বললাম, আচ্ছা মামনি, তোমার মা কি সবসময় তোমাকে থাপ্পড় মারে কিংবা বাজে আচরণ করে কি? ছোট্ট নিহি ঠোঁট বাঁকিয়ে বলল, মা একটু রাগী, কিন্তু আমাকে খাইয়ে দেয়, গোসল করিয়ে দেয়, আবার আদরও করে। মা ভালো, কিন্তু সেদিন আমাকে থাপ্পড় মেরেছে, এর জন্য মা এখন পচা। মার সঙ্গে আমি কথা বলবো না। নিহির কথা শুনে আমার ভুল ধারণা খুব দ্রুতই ভেঙে যায়। তখন রোদেলার কাছে যাই। রাতে একটু কথা কাটাকাটি হয়েছে দেখে মন ভার করে বিছানা গোছাচ্ছে। কথা বলার কোনো টপিক পাচ্ছিলাম না দেখে দুষ্টুমি করে জড়িয়ে ধরে বললাম, আমার জানটা কি করে? দেখছেন না কি করছি? আরে বউ, রাগ করছো কেন? একটু ভালোবেসে জড়িয়ে ধরেছি, এতে রাগ দেখাচ্ছ? আপনার ভালোবাসা আমার লাগবো না, ছাড়েন বলছি। আচ্ছা ঠিক আছে, গেলাম আমি। এ বলে রোদেলাকে ছেড়ে চলে আসবো, আচমকাই ও আমাকে জড়িয়ে ধরে বললাম, না থাক, যেতে হবে না। বাহ, এখন নিজের বউয়ের কাছেও কেমন জানি অবহেলার পাত্র হয়ে গেছি। যে বউ আগে আমাকে অনেক ভালোবাসতো, আদর করত, আর এখন তার কাছে যাওয়াই যায় না, দূরে ঠেলে দেয়। পাম মেরে বলাতে রোদেলা বাঁকা ঠোঁটে হেসে বলল, ঢং ঢং না রে বউ, দুঃখের কথা কই। যাই হোক, আমাকে এখন অফিসে যেতে হবে। আর হ্যাঁ, নিহির খেয়াল রেখো, বাই। পারবো না, রাতের কথা মনে নেই? প্লিজ। না পারবো না, তোমার ভাতিজি, তুমি ওর দেখাশোনা করবা, আমি তো ওর কিছুই হই না, তাই না? সরি বউ, আমার বোঝার ভুল হয়েছে। ধীর খেয়াল রেখো, বাই। এই বলে রোদেলার কপালে একটা চুমু এঁকে অফিস চলে আসি। অফিসে আজ কেন জানি ভালো লাগছে না, তাই বিকেল হওয়ার একটু আগেই বাসায় চলে যাই। দরজা খোলা থাকায় কাউকে ডাকার প্রয়োজন হলো না। ড্রয়িং রুমে এসে লক্ষ্য করলাম রোদেলা নিহিকে যত্ন সহকারে ভাত খাইয়ে দিচ্ছে এবং গল্প শোনাচ্ছে। দৃশ্যটি দেখে মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভূত হচ্ছে। মনে যে সামান্য পরিমাণেও রোদেলার প্রতি ভুল ধারণা ছিল, তা আজ খুব দ্রুতই বদলে গেল।